ওকে 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 তো অ্যাকাউন্টিং ইজ ইনফরমেশন সিস্টেম, দ্যাট মিনস ইনফরমেশন সিস্টেমটা হলো অ্যাকাউন্টেন্টদের মেইন কাজটাই হলো এখন ইনফরমেশন প্রোভাইড করা। কাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা? টু দা ইন্টারেস্টেড ইউজার্স। আন্ডারস্ট্যান্ড? ইন্টারেস্টেড ইউজার্স কারা? কারণ ইন্টারেস্টেড ইউজার্স হলো, দিস ইজ দ্য ইন্টারেস্টেড ইউজার। ইন্টারেস্টেড ইউজার্স হলো যারা উইদিন দ্য অর্গানাইজেশন এন্ড আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন স্টে করে। আন্ডারস্ট্যান্ড? এখন কোয়েশ্চেন হলো উইদিন দ্য অর্গানাইজেশন কারা থাকে? হ্যাঁ, উইদিন দ্য অর্গানাইজেশন দ্যাট মিনস একটা কোম্পানি বা একটা বিজনেস প্রতিষ্ঠানের ভিতরে, মানে যারা এই বিজনেসটাকে পরিচালিত করে, কারা পরিচালিত করে? প্রথমে হলো বোর্ড অফ ডাইরেক্টরস থাকে, তারপরে ভ্যারিয়াস ম্যানেজার্স থাকে, তাই না? হ্যালো, have you hearing my? Yes sir, we are listening. Okay, please. That means within the organization যারা একটা অর্গানাইজেশনকে যারা পরিচালিত করে তারাই থাকে। দ্যাট মিনস বোর্ড অফ ডাইরেক্টরস, দ্যাট মিনস ভ্যারিয়াস ম্যানেজার্স। এটা হয়তো অনেকগুলো ডিভিশন থাকে একটা কোম্পানি, আপনারা পরবর্তীতে যখন জব করবেন তখন বুঝতে পারবেন। যেমন থাকে হলো ফাইন্যান্স ডিভিশন, যেমন থাকে হলো অ্যাকাউন্টিং ডিভিশন। অ্যাকাউন্টিং ডিভিশনটাই তো ওরা এই ইনফরমেশন প্রোভাইড করে। দেন থাকে মার্কেটিং ডিভিশন, দেন থাকে মার্কেট প্রোডাকশন ডিভিশন, যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন। এটা হলো আমাদের বিজনেসের বিভিন্ন ভাগ। তারা কি করে, এই ডিভিশনে বিভিন্ন ম্যানেজার থাকে বা ডাইরেক্টর থাকে, তারা কি করে এই ইনফরমেশন গুলা ইউজ করে ভবিষ্যতের জন্য তাদের ডিসিশন মেক করে বা সিদ্ধান্ত গ্রহণ করে। যে অর্গানাইজেশন রিলেটেড যে সিদ্ধান্তগুলা কিসের উপর ভিত্তি করে? যে অ্যাকাউন্টেন্টরা যে ইনফরমেশন গুলা প্রোভাইড করে সেটার উপর ভিত্তি করে তারা কি করে, ইনফরমেশন ভিত্তি করে তারা ভবিষ্যতের জন্য ডিসিশন মেক করে। আন্ডারস্ট্যান্ড কিভাবে কি এই পরিচালিত হবে অর্গানাইজেশনটা। এখন আরো কিছু থাকে যারা হলো আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন। দেখুন এই কোম্পানির বাইরে বা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে কারা কারা থাকে, যেমন স্বার্থ সংশ্লিষ্ট আরো অনেক পক্ষ থাকে। যেমন মনে করেন এদেরকে সকলকে স্টেক হোল্ডার বলা হয়, বোঝা গেছে? যেমন শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার কারা? শেয়ার হোল্ডার হলো আপনার হলো কোম্পানির মালিক। এখন বলতে পারেন কোম্পানির মালিক, কিন্তু ওনারা কি বাইরের পক্ষ? অফকোর্স বাইরের পক্ষ, কারণ তারা এই কোম্পানিতে পরিচালনায় পার্টিসিপেট করতে পারে না। তারা ইনভেস্ট করে, ইনভেস্ট করার এগেনস্টে তারা কি করে, কোম্পানির থেকে ডিভিডেন্ড বা লভ্যাংশ গ্রহণ করে। সো এটা হলো তারা হলো কোম্পানির বাইরে। যেহেতু আমি কোম্পানি আরো দুই প্রকার আছে, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা আমরা পরবর্তীতে কোনো একটা সময় আলোচনা করব। বাট আপাতত আমরা যেটা জানতেছি যে শেয়ার হোল্ডার হলো আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, এবং ক্রেডিটর যারা ঋণ দেয় তারাও হলো আউটসাইডার, কারণ তাদের তো স্বার্থ আছে কোম্পানির সাথে, তাই না? কারণ তারা কোম্পানিটা আসলে প্রফিটেবল কিনা, কোম্পানির সম্পত্তির কি অবস্থা, এটা তো জানতে চায়, জেনেই তো টাকাটা দিবে, তাই না? তো তারাও হলো ইন্টারেস্টেড ইউজার্স। তারপরে আর কারা আছে? তারপরে সাপ্লায়ার্স, যারা প্রোডাক্ট বা র মেটেরিয়াল সাপ্লাই দিবে, তারাও কিন্তু আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, বোঝা গেছে? তারপরে কি হতে পারে আপনার বিভিন্ন রেগুলেটরি বডি। রেগুলেটরি বডি কারা? যারা এই বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, যেমন অনেকগুলো নিয়ন্ত্রক সংস্থা থাকে, যেমন বাংলাদেশে অনেক নিয়ন্ত্রক সংস্থা আছে, যেমন আপনার সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আছে, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে আপনার আরো অনেক অর্গানাইজেশন আছে। তারা কি করে, যেমন তারা এই অর্গানাইজেশনটা ঠিক মতো বা চলতেছে কিনা সেটা দেখভাল করে। সো তারা হলো ইন্টারেস্টেড ইউজার। সো এই ইন্টারেস্টেড ইউজারদেরকে অ্যাকাউন্টেন্টরা কি করে, ইনফরমেশন প্রোভাইড করে। আন্ডারস্ট্যান্ড? হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? হ্যালো, ওকে, ইনফরমেশন প্রোভাইড করে। এখন দেখেন আমরা বলতেছিলাম এর আগে অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম দ্যাট, সেটা কি করে, আইডেন্টিফাইজ করে। আইডেন্টিফাইজ মানে কি? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ আইডেন্টিফাইজ? হ্যালো স্যার, চিহ্নিত। চিহ্নিত করা, রাইট, স্পট অন। চিহ্নিত করা হলো আপনার কি চিহ্নিত করে? এখন কোয়েশ্চেন হলো চিহ্নিত করে তো বুঝলাম, কিন্তু কি চিহ্নিত করে? চিহ্নিত করে ইকোনমিক ইভেন্টস। এই যে ইকোনমিক ইভেন্টস, ইকোনমিক ইভেন্টসটা কি? ইকোনমিক ইভেন্টস হলো এমন একটা ঘটনা, যে ঘটনাকে আমরা বাংলায় বলি লেনদেন। কি বলি? লেনদেন। বা এটা একটা নাম হলো ট্রানজাকশন। এটা আরেকটা নাম কি ইংলিশে বলা হয়?
ট্রানজাকশন। আমরা এখানে যদি ইউজ করেছি ইকোনমিক ইভেন্টস, কারণ এটা কারণ আছে। ইকোনমিক ইভেন্টসটা হলো আপনার একটা অর্গানাইজেশনে দুই ধরনের ইভেন্টস হয় বা ঘটনা হয়, একটা হলো ফাইন্যান্সিয়াল ইভেন্টস, একটা হলো নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস। এখন আমরা কি নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস কি আমরা অ্যাকাউন্টে কি আনবো? আমরা কি অ্যাকাউন্টে কি নন ফাইন্যান্সিয়াল ইভেন্টস কি আমরা রেকর্ড করব? আপনাদের কি মনে হয়? একটা অর্গানাইজেশন তো অনেক কিছুই ঘটে, একটা প্রোগ্রাম হলো এইটা সেইটা, মনে করেন অনেক কিছুই হয়। এগুলা কি খাওয়া দাওয়া অনেক কিছুই হয় বা পরিচালিত হয়, বা আপনি মনে করেন একটা হঠাৎ করে একজন এক্সপিরিয়েন্স ম্যানেজারও মারা যেতে পারে, এই জন্য কোম্পানির ক্ষতিও হতে পারে। কিন্তু এই সব যে ঘটনা, এই সকল ঘটনায় কি আমরা অ্যাকাউন্টিংয়ে আনবো? আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন? হ্যালো না স্যার, স্যার আমাদের আনা শুধু তো অ্যাকাউন্ট উচিত। রিলেটেড টপিক গুলোই আমরা স্যার ওকে, অ্যাকাউন্টে এখন নিয়ে আমাদের আসবো। কোয়েশ্চেন হলো আমরা তাহলে কোন জিনিসগুলো আনবো? তাহলে লেনদেন হতে হলে আমাদের দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেই দুইটা ক্রাইটেরিয়া হলো, একটা হলো ইন টার্মস অফ মানিটারি ভ্যালু উই হ্যাভ টু মেজার ইট। তার মানে বাংলা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। টাকার অঙ্কে পরিমাপ করা যায় না এমন কিছু আমরা অ্যাকাউন্টিংয়ে আনি না। এখন প্রশ্ন হলো টাকার অঙ্কে পরিমাপ করা যায় না এমন কিছু কি আছে? অবশ্যই আছে। যেমন মনে করেন আপনার অনেস্টি, ট্রুথফুলনেস, এইগুলো তো অনেক আমাদের অনেক দামি জিনিস, কিন্তু আমরা কিন্তু এটা টাকায় পরিমাপ করতে পারি না। একজন ম্যানেজারের অনেক অনেস্টি, সে সৎ, কিন্তু তাকে আমরা, এটা কি আমরা টাকায় পরিমাপ করতে পারবো? Sir. নো পারবো। স্যার। তাহলে এটা অ্যাকাউন্টিং এ আসতেছে না। কিন্তু যে সকল জিনিস টাকায় পরিমাপ করা যায় সেই সকল জিনিসই মাত্র অ্যাকাউন্টিং এ আসবে। যেমন মনে করেন একটা কোম্পানির জন্য একটা ফার্নিচার ক্রয় করলো তার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য, কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে, সে ফর এক্সাম্পল। এখন এটা কি টাকায় পরিমাপ করা গেল? 10,000 টাকা দিয়ে যে একটা ফার্নিচার কেনা গেল, কেনা হলো? Yes, sir. হ্যাঁ, তাহলে কি এটাকে অ্যাকাউন্টিং রেকর্ড হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার, রাইট। সো তাহলে কিন্তু এটা একটা মাত্র ক্রাইটেরিয়া যে টাকার অঙ্কে প্রকাশযোগ্য হতে হবে। ইন টার্মস অফ মানিটারি ভ্যালু উই হ্যাভ টু মেজার ইট, but this is not the sufficient characteristics. There is another most important characteristics of transaction, which is financial position change. This is most vital characteristics to be a ট্রানজাকশন। সেটা কি? ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ। তার বাংলা কি বলে? আর্থিক অবস্থার পরিবর্তন। টাকায় পরিমাপ করা যায় কিন্তু আর্থিক অবস্থায় পরিবর্তন হয় না এমন কিছু কখনোই আমরা ট্রানজাকশন বলবো না। টাকায় যেমন পরিমাপ করা যায়, সে ফর এক্সাম্পল আপনি ফরমাইশ দিয়েছেন কত টাকার? 10,000 টাকা, যে আপনার এই প্রোডাক্ট লাগবে, আপনি 10 দিন পরে আপনাকে এটাতে প্রোভাইড করবে। কত টাকা? 10,000 টাকা। এটা কি আমরা কি ট্রানজাকশন হিসেবে রেকর্ড করব? কি মনে হয়? এটা কিন্তু টাকায় অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু হ্যাঁ, এটা এখনো আমাদের ট্রানজাকশন হওয়ার জন্য যে মূল ক্রাইটেরিয়া ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ, এখানে এফেক্ট করে নাই। কারণ কি? ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জটা আমরা কিভাবে বলবো? যে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো একটা বিজনেসের তিনটা এলিমেন্ট থাকে, একটা মানে সরি অ্যাকাউন্টিং এর মেন মূল তিনটা এলিমেন্ট থাকে, যেটাকে আমরা বলি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। আপনাকে আমরা দেখাচ্ছি, এটা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা দেখাচ্ছি, যেটা এই যে এটা হলো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটাকে বলা হয় অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এই তিনটা এলিমেন্টের যে কোনো একটা বা দুইটা, যে কোনো কিছু যদি পরিবর্তন না হয় তাহলে এটা আর্থিক অবস্থার পরিবর্তন হবে না। আর্থিক অবস্থার পরিবর্তন হলো যে কোনো একটা না দুইটা অথবা তিনটাও পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে এফেক্ট পড়তে হবে, এখানে কি হইতে হবে? এখানে এটার ইনফ্লুয়েন্স থাকতে হবে, তাহলে এটাকে আমরা বলবো আর্থিক অবস্থার পরিবর্তন। আইদার অ্যাসেট বাড়বে কমবে, আইদার লায়াবিলিটি বাড়বে কমবে, আইদার অনার সিকিউরিটি বাড়বে কমবে, অথবা এই কম্বিনেশন অফ থ্রি অর কম্বিনেশন অফ টু। বুঝতে পারছেন? তাহলে এটাকে বলবো আমরা আর্থিক অবস্থার পরিবর্তন। এখন বলতে পারেন স্যার আমি তো অ্যাসেটই চিনি না, লায়াবিলিটি চিনি না, অনার সিকিউরিটি চিনি না, এটা এখন আমি কিভাবে বুঝবো যে অ্যাসেট বাড়ছে নাকি কমছে, লায়াবিলিটি বাড়ছে নাকি কমছে, অনার সিকিউরিটি বাড়ছে নাকি কমছে? তাই না?
এটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে না? হ্যালো, স্যার হ্যাঁ, আমরা অ্যাসেট, লায়াবিলিটি, অনার সিকিউরিটি সবকিছুই চিনবো। আপাতত আপনি এটুকু বুঝেন যে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হইতে হলে এই ইকুয়েশনে কি করতে হবে? ইফেক্ট পড়তে হবে। এই ইকুয়েশনে এফেক্ট পড়লে বা অ্যাসেট, লায়াবিলিটি বা নন সিকিউরিটি যে কোনো তিনটা বা কম্বিনেশন অফ থ্রি বা ইন্ডিভিজুয়ালি কি করতে হবে? ইফেক্ট পড়বে, বা তাহলে আমরা বলবো কি হবে? ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হবে। তাহলে এটাকে আমরা বলবো কি? ট্রানজাকশন। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? হ্যালো, হ্যালো, হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? না স্যার, আবার একটু বলেন এই বিষয়টা। ওকে, আমি আবার এক্সপ্লেন করতেছি। সেটা হলো আইডেন্টিফাইজ হলো আমরা ইকোনমিক ইভেন্টসটাকে আইডেন্টিফাই করি, যেটাকে বলা হয় ট্রানজাকশন। ট্রানজাকশন আইডেন্টিফাই করার জন্য দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর একটা হলো আর্থিক অবস্থার আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যেটা আমি অলরেডি বললাম যে এটা টাকায় প্রকাশযোগ্য হতে হবে। টাকায় প্রকাশ করা যায় না বা অর্থে প্রকাশ করা যায় না এমন কিছু কখনোই আমরা কি করতে পারবো না? রেকর্ড করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না, বা অ্যাজ এ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আন্ডারস্ট্যান্ড? আর একটা হলো ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ বা আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন কি? একটা বিজনেসের সম্পত্তি, অ্যাসেট, লায়াবিলিটি মানে এদেরকে বলে দায়, বা মূলধন, মালিকানা সত্তা, এই তিনটা জিনিসের চেঞ্জ, সেটাকে আমরা বলবো আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন, এই দুইটা এলিমেন্টস বা দুইটা ক্যারেক্টারিস্টিক্স যদি ফুলফিল করে তখনই এটাকে আমরা আইডেন্টিফাই করব। এখন কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আমরা এরপরে আরো বিস্তারিত আলোচনা করব। এটা তো ইনিশিয়ালি একটু প্রবলেম হবে, প্রথম ক্লাসেই তো যারা নন ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং প্রথম ক্লাসেই তো আপনারা সবকিছু বুঝে যাবেন না, এটা আসতে সময় লাগবে। কিন্তু আপাতত আমরা একটু বুঝি যে আইডেন্টিফাই হওয়ার জন্য দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন। এবং আর্থিক অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা আমরা ম্যাথ করে দেখব। অঙ্ক এখানে এখানে অনেক প্রবলেম আছে, আমরা দেখবো ইকুয়েশনে কিভাবে ইফেক্ট হয়, যে এটা ইকুয়েশন ইফেক্ট হচ্ছে, এটা হচ্ছে না, এটা এই জন্য এটা ট্রানজাকশন হচ্ছে, এটা ট্রানজাকশন হচ্ছে না। পরবর্তীতে এটা আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা হবে এবং আমার মনে হয় আপনারা বুঝে যাবে। তো আপাতত একটু বুঝলেই হবে, তারপরেও আমরা নেক্সটে আমরা আরো বেশি এক্সপ্লেন করব। দেন রেকর্ডস আইডেন্টিফাই করার পরে আমরা যেটা সেকেন্ড স্টেপ যেটা হলো রেকর্ড করা। আপনি দেখেন আইডেন্টিফাই করে ফেললেন এটা অ্যাকাউন্টিং ইনফরমেশন একটা ডাটা বা ট্রানজাকশন, তাহলে আপনি এখন কি করবেন? এটাকে রেকর্ড করবেন। আমরা অ্যাকাউন্টিং এ রেকর্ডিং প্রসেস আছে, সেই রেকর্ডিং প্রসেসের মাধ্যমে এটা আমরা রেকর্ড করি। এটাকে আপনারা আপাতত জেনে থাকেন, পরবর্তীতে আমরা এটা ইলাবোরেটলি আলোচনা করব। আমি আজকে অ্যাকাউন্টিং এর যে ডেফিনিশনটা বলবো, এটা মনে করেন পুরা হোল অ্যাকাউন্টিংটাকে একটা সারমর্ম, বুঝতে পারছেন? তার পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা দেখব। জাস্ট আজকে আমি পুরো অ্যাকাউন্টিং এর আপনাদের যে যতটুকু দরকার সেটা একটা সারমর্ম দিচ্ছি, দ্যাট মিন্স সামারি দিচ্ছি। এটা হলো সামারি টেইলিং একটা মনে করতে পারেন ডেফিনিশন। দেন আফটার আমরা এটাকে পরবর্তীতে আফটার ওয়ান বাই ওয়ান ক্লাস আমরা এটা কি করব? এক্সপ্লেইন করব। যেমন রেকর্ডিং প্রসেসের জন্য আমরা একটা অ্যাকাউন্টিং সাইকেল আছে, ওই অ্যাকাউন্টিং সাইকেলের মাধ্যমে রেকর্ডিং করি। যেমন মনে করেন এটা হতে পারে স্টার্ট ফ্রম আপনার আইডেন্টিফিকেশন, এটা আমরা চিহ্নিত করা থেকে শুরু করে তারপরে আমরা এটা কি করি? দেখেন অ্যাকাউন্টিং প্রসেসের একটা ইয়ে আছে, তারপরে আমরা এটা কি করি? প্রথমে ট্রানজাকশনটা চিহ্নিত করি, তারপরে রেকর্ডিং করি, রেকর্ড, ক্লাসিফাই এবং সামারাইজ। এটা কিভাবে করি আমরা? আমাদের অ্যাকাউন্টিং এর কিছু অ্যাকাউন্টিং সাইকেল আছে, যেমন প্রথম জার্নালাইজ বা এটাকে বলা হয় জার্নাল। আপনারা কি জার্নালের নাম শুনেছেন? কেউ অনেকেই শুনে তো, যারা কেউ কি বিজনেস ব্যাকগ্রাউন্ড, কেউ কেউ নাই এখানে, না সবাই তো বিএসসি। হ্যালো, ওকে, কেউ না, সবাই বিএসসি স্যার। বিএসসি, রাইট, সরি। এন্ড এটা আমাদের অ্যাকাউন্টিং সাইকেলের হলো, এটাকে বলা হয় জার্নাল বা জাবেদা। হয়তো বা আপনাদের যারা বিজনেস পড়তেছে এমন ফ্রেন্ড বা কারোর কাছ আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে থাকবেন, এটা অনেকেই শুনে। তো জার্নাল, জাবেদা নাম শুনেছেন? জি স্যার, জাবেদা শুনেছি। হ্যাঁ, জাবেদা শুনেছেন। এটা হলো আপনার ওই জাবেদা হলো আমাদের এই ট্রানজাকশনটাকে দুই ভাগে ভাগ করি, একটা ডেবিট এবং ক্রেডিট, পরবর্তীতে আমরা দেখব। তারপরে আমরা এটাকে লেজারে ট্রান্সফার করি। লেজার মানে একটা হলো খতিয়ান,
প্রত্যেকটা আলাদা অ্যাকাউন্ট করি, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা একটা আমরা ই করি, সামারি করি, প্রত্যেকটা অ্যাকাউন্ট আমরা সামারি করে লিখে ব্যালেন্স বের করি, ওটাকে বলা হয় লেজার। তারপরে আমরা ট্রায়াল ব্যালেন্স করি, রেওমিল করি, তারপরে আমরা করি হলো অ্যাডজাস্টমেন্ট করি, তারপরে আমরা কি করি চূড়ান্ত হিসাব করি, ওখানে আমরা এই বিজনেসের ফলাফল, তার মানে হলো আপনার লাভ বা লস হয়েছে কিনা, বা বছর একটা নির্দিষ্ট সময় শেষে কত সম্পত্তির দায় বা মূলধন আছে, সেগুলোকে আমরা ই করি। এটা আমরা পরবর্তীতে আরো ইলাবোরেটলি আলোচনা করব। এভাবে এগুলো রেকর্ড করা হয়, বুঝা গেছে? মানে এটা একটা অ্যাকাউন্টিং সাইকেল বলা হয় এটাকে, আমরা ওই অ্যাকাউন্টিং সাইকেলের মাধ্যমে রেকর্ড আগে আমরা আইডেন্টিফাই করব, তারপরে এটাকে রেকর্ড করব, তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট কিছু করা দরকার আছে, করার পরে তারপর আমরা কি করি, এটাকে কমিউনিকেট করি। কমিউনিকেট মানে হলো এটাকে প্রকাশ করি, বা এটা 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 আমরা শেয়ার করি। কার সাথে শেয়ার করি? অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্ট আন্ডার দ্য স্পেসিফিক ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়া আছে। কমিউনিকেট করি ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। ইন্টারেস্টেড ইউজার্স তো আপনাকে অলরেডি বলে ফেলছি যে কারা ইন্টারেস্টেড ইউজার্স, কারণ এই কোম্পানি রিলেটেড স্বার্থ সংশ্লিষ্ট যারা জড়িত সবাই কিন্তু ইন্টারেস্টেড ইউজার্স। এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ হলো অর্গানাইজেশনের ভিতরে থাকে, আর এক ভাগ থাকে অর্গানাইজেশনের বাইরে। এই দুই ভাগের জন্যই কিন্তু আমরা এই ইনফরমেশনটা প্রোভাইড করি। কেন ইনফরমেশন প্রোভাইড করি? যাতে করে ওরা একটা রেশনাল বা যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বুঝতে পারছেন? তার মানে কি, অ্যাকাউন্টিংটা কি একটা ইনফরমেশন সিস্টেম, যেটা কি করে চিহ্নিত করে, কি চিহ্নিত করে, এটা কি লেনদেন কি লেনদেন না, তারপরে কি করে রেকর্ড করে। রেকর্ড করা একটা সিস্টেমেটিক ওয়ে আছে, এটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি, এটা আমরা পরে দেখব। এটা শুরু হয় জার্নাল থেকে, লেজার, জার্নাল কিভাবে করতে হয় এটা আমরা দেখব, লেজার কিভাবে করতে হয় আমরা দেখব, ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে এটা দেখব, তারপরে আমরা কিভাবে ফলাফল বা নির্ণয় করা হয় সেটাও দেখব। এটা হলো আমরা, তারপরে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট করার পরে এটাকে কি করে কমিউনিকেট করে। কারা কমিউনিকেট করে? এই যে অ্যাকাউন্টেন্টরা, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এটা কি করে কমিউনিকেট করে কোথায়, ইভেন্টস টু দা অর্গানাইজেশন, ইভেন অফ অ্যান অর্গানাইজেশন টু দা ইন্টারেস্ট, কাদেরকে কমিউনিকেট করে? টু দা ইন্টারেস্টেড ইউজার, মানে যারা যারা এই অর্গানাইজেশনের সাথে রিলেটেড, তারা তাদের সংশ্লিষ্ট যাতে কি স্বার্থ আছে তারা। এবং এর জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে বা স্ট্যান্ডার্ড আছে, যে আমরা অ্যাকাউন্টিং কি যে যার মতো করে ইচ্ছা মতো কি আমরা রেকর্ড করতে পারবো, বা এটা কি করতে করা যাবে? সবকিছুর তো একটা ফ্রেমওয়ার্ক আছে, তাই না? একটা স্ট্যান্ডার্ড আছে। অ্যাকাউন্টিং এর কিছু স্ট্যান্ডার্ড আছে এবং স্ট্যান্ডার্ড বডিজও আছে। যেমন মনে করেন FASB, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, স্ট্যান্ডার্ড আছে, তারা এটা প্রকাশ করে থাকে এবং ওই অনুযায়ী অ্যাকাউন্টেন্টরা অ্যাকাউন্টিংটা এভাবে রেকর্ড করে। যেমন আপনারা কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম শুনেছেন? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, CA। জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এটা কি করে, এটা ওরা এই অ্যাকাউন্টিংটা যাতে করে একেবারে ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং ক্রাইটেরিয়া অনুযায়ী এটা প্রস্তুত হয়েছে কিনা, এটা কিন্তু ওরা কি করে নিরীক্ষা করে বা অডিট করে, যে এটা আসলে এটা। কারণ আমি মনে করি আপনার অর্গানাইজেশনের আমি অ্যাকাউন্টেন্ট, আমি আমার ইচ্ছা মতো করে আমি অ্যাকাউন্টিংটা রেকর্ড করে ফেললাম বা কোনো ভুল ত্রুটি হলো, কিন্তু ওইটা আবার চেক করার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, যেটা তারা কি করে অডিট করে। যে অডিট করে কি জন্য? যে তারা এই স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাকাউন্টিংটা রেকর্ড করা হয়েছে কিনা। যদি রেকর্ড না করা হয়, তারা কিন্তু ওই অর্গানাইজেশন সম্পর্কে একটা খারাপ মতামত দেয় বা ভালো মতামত দেয় না। আর যদি অ্যাকর্ডিং টু গাইডলাইন সবকিছু প্রস্তুত করা হয়, তাহলে কিন্তু তারা ওই কোম্পানি সম্পর্কে ভালো মতামত দেয়, দ্যাট মিন গুড অপিনিয়ন দেয়, ক্লিন রিপোর্ট দেয়। তাহলে কি হয় জানেন? তাহলে যারা শেয়ার হোল্ডার্স, ক্রেডিটর্স, সাপ্লায়ার্স, সিকিউরিটি এক্সচেঞ্জ রেগুলেটরি বডি সবাই ওই কোম্পানির প্রতি আস্থা জমায় এবং ওই কোম্পানির শেয়ারের প্রাইসও বেড়ে যায় এবং নেট তাহলে ওদের সম্পত্তি সংখ্যাও বেড়ে যায়। বুঝা গেছে? এই জন্য স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুযায়ী ওই অ্যাকাউন্টিংটা রেকর্ড করতে হয়। এখন আমাকে বলেন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা অ্যাকাউন্টিং ডেফিনেশন? মানে প্রবলেম তো থাকবে, এখন একদিনে আধা ঘন্টার ভিতরে তো অ্যাকাউন্টিং করে বুঝে যাবেন না। জাস্ট আপনি আমাকে বলেন যে এইটুক পর্যন্ত কোনো কোয়ারিজ আছে কিনা, বা আপনার আরো এক্সট্রা জানতে চান কিনা, এটা বলতে পারেন।
যে কেউ এনিবডি। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা ফেস করতেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন সবাই, এভরিবডি? স্যার কিন্তু টার্মস গুলো একটু নিউ তো, তাই একটু হ্যাঁ ধরতে হ্যাঁ একটু হ্যাঁ, সমস্যা ট্রাম হচ্ছে। যেহেতু আপনারা অ্যাকাউন্টিং এর আগে কখনোই করেন নাই, আপনাদের তো টার্মস গুলো নতুন হবেই। টার্মস গুলা আরো ক্লিয়ারলি বোঝার জন্য কিছু সময় দিতে হবে, আর আপনাদেরও কিছু মানে সময় ব্যয় করতে হবে। আমি আপনাদের একটা বই দিব আপনাদের গ্রুপে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এর একটা বেসিক বই, ওই বইটা আপনারা দেখবেন। আর আমি স্লাইডও দিয়ে দিব। আর হলো আপনারা যদি আরো বেশি ইন্টারেস্টেড, কারণ অনেকে মনে করে যে আমাদের যে একজন অলরেডি কোয়েশ্চেন করেই ফেলছে, স্যার আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমাদের অ্যাকাউন্টিং এ কি দরকার, এটা তো কোয়েশ্চেন আসতেই পারে। যেহেতু কোয়েশ্চেন আসতেই পারে, সেহেতু আমাদের ইন্টারেস্টেড একটু কমও থাকতে পারে। কিন্তু যারা মোর আরো বেশি জানতে চান তারা, তাদের জন্য, কারণ সবাই তো একরকম না, কেউ জানতে চাইতেও পারে, কেউ জানতে চাইবে না। কেউ মনে করতে পারে এই কোর্সটা কোনো মতে করে শেষ করতে পারলেই বাঁচি। অনেকের অনেক ইন্টেনশন আছে, বাট যাদের গুড ইন্টেনশন আছে, যারা আরো বেশি ফার্দার স্টাডি করতে চায়, যদি ভবিষ্যতে কখন কোন কোর্স কখন কাজে লাগবে আপনি নিজেও জানেন না। কারণ হলো আপনি মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি একটা আইটি ফার্ম করেছেন, আইটি ফার্মে তো অনেকগুলো, এটা তো বিজনেস প্রতিষ্ঠান, আপনি সার্ভিস প্রোভাইড করবেন। যেহেতু সার্ভিস প্রোভাইড করবেন, আপনার অনেক অ্যাকাউন্টস ডিভিশন থাকবে, আপনার ফাইন্যান্স ডিভিশন থাকবে, আপনার মার্কেটিং ডিভিশন থাকবে, আপনার এইচআর বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থাকবে। এখন আপনি মনে করেন ওই কোম্পানির মালিক বা সিইও যাই হোক, আপনার কিন্তু এইসব জিনিস সম্বন্ধে আইডিয়া থাকলে আপনি কিন্তু যেই স্মুথলি ডিসিশন নিতে পারবেন। আর যদি আইডিয়া নাই, সেক্ষেত্রে আপনাকে আরেকজনের উপরে হেল্প করতে হবে, যিনি আপনাকে ডিসিশন মেক করতে সহায়তা করবে। কিন্তু নিজে বুঝে ডিসিশন নেওয়া আর অন্যের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া ভিতরে কি ডিফারেন্স আছে কি নাই আমাকে বলেন। জি স্যার, আছে স্যার। জি স্যার, অবশ্যই। অবশ্যই আছে। তাহলে আপনাদের ভিতরে কি এমন কেউ নাই যারা একটা আইটি ফার্ম দিবেন, বা এমন কেউ নাই যাদের একটা কোম্পানির সিইও হিসাবে থাকবেন, বা যেহেতু আইটি ফার্ম আইটি রিলেটেড লোক দিয়ে সিইও দেওয়া করা হবে, নো ডাউট অ্যাবাউট ইট। বলেন, কেউ কিছু বলবেন? হ্যালো হ্যালো, শুনতেছি। শুনতেছেন? এখন কি অ্যাকাউন্টিং ডেফিনিশনটা কি কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন, নাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, কি কোনো প্রবলেম? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যে অ্যাকাউন্টিং প্রসেস অলরেডি আমরা জেনে ফেললাম, যে আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, কমিউনিকেশন, অ্যানালাইজ, দিস ইজ দ্য অ্যাকাউন্টিং প্রসেস। দেন কোশ্চেন আস্কড বাই ইন্টারনাল ইউজার্স মানে হলো যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? সে ফর এক্সাম্পল বোর্ড অফ ডাইরেক্টরস, বিওডি। জানা আছে বোর্ড অফ ডাইরেক্টরস সম্বন্ধে? বোর্ড অফ ডাইরেক্টরস হলো পরিচালনা পরিষদ, মানে ওই কোম্পানিকে, ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব থাকে। বুঝতে পারছেন? আর হলো আপনার তাদের এবং কারা আর কারা থাকে, বিভিন্ন ম্যানেজার থাকে। তারা কি কি কোশ্চেন করতে পারে, যেমন ইজ ক্যাশ সাফিসিয়েন্ট টু পে বিলস, তারপরে কি বলতে হবে, হোয়াট ইজ দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ইচ ইউনিট অফ প্রোডাক্ট, তারা জানতেই চাইতে পারে, যে কোনো ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার জানতে চাইতে পারে হোয়াট ইজ দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং ইচ অফ দ্য ইউনিট প্রোডাক্ট, can we afford to give employee pay raise the year, which product line is the most profitable. So this sort of question they may be asked, and they need to get the information from accounting data. So that's why this sort of question raised by the internal users. Understand? আবার এক্সটার্নাল ইউজার্স যারা আছে, তারা কি কি কোশ্চেন আস্ক করতে পারে? ইজ দ্য কোম্পানি আর্নিং স্যাটিসফ্যাক্টরি ইনকাম, যেমন আপনার একজন শেয়ার হোল্ডারই বলতে পারে যে ইজ দ্য কোম্পানিজ আর্নিং স্যাটিসফ্যাক্টরি ইনকাম।
আমি কেন এখানে ইনভেস্ট করব, আমার তো একটা স্বার্থ আছে, তাই না? তারপরে বলতে পারে হাউ ডাজ দ্য কোম্পানি কম্পেয়ার ইন সাইজ এন্ড প্রফিটেবিলিটি উইথ কম্পিটিটরস, বুঝা গেছে? কম্পিটিটরের সাথে তাদের কোম্পানির সাইজ এবং প্রফিটেবিলিটির তুলনা করতে পারে। তারপরে হোয়াট উইল দ্য কোম্পানি বি এবল টু পে দ্য ইটস ডেটস অ্যাজ দে কাম ডিউ, মানে ক্রেডিটর্স যারা ওই কোম্পানিকে মানি কি করেছে, সাপ্লাই দিয়েছে, হয়ে গেছে, মানে লোন দিয়েছে, একটা সময় তো লোনটা পে করতে হবে, তারা কি লোন পেমেন্ট করার মতো অবস্থায় আছে কিনা, দিতে পারবে কিনা? এখন আপনাকে একটা মানে রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেই, বাংলাদেশের যে বর্তমানে যে অবস্থায়, যে আপনার যে আপনার কি বলে এই যে ই ভ্যালি, তারপরে যে আপনার যে সব প্ল্যাটফর্ম আছে, অনলাইন সেলিং এর যে প্ল্যাটফর্ম আছে, সেগুলা আপনার টাকা প্রোডাক্ট ঠিকই নিয়ে পেমেন্ট করে দিচ্ছে, টাকা ঠিকই নিচ্ছে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করতে পারে না, তাই না? পেরেছে? হ্যালো হ্যালো, জি স্যার। ওরা যে যে এখন ওদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অনেকে অলরেডি জেলে চলে গেছে, তাই না? এখন ওই কোম্পানি সম্বন্ধে যদি আপনি একটা রিয়েল পিকচার থাকতো অ্যাকাউন্টিং এর, একটা বছর পরে আপনার যদি অডিটররা অডিট করে তারপরে একটা ইনফরমেশন প্রোভাইড করতো, তাহলে কিন্তু এখন এই প্রবলেম গুলো অ্যারাইজ হতো না। বাট তারা কি এখনো মানে রেগুলেটরি বডি থেকেও কোনো নিয়ন্ত্রণ ছিল না, এবং তাদের অ্যাকাউন্টস গুলো ঠিক মতো অডিট করা হয় নাই। এই জন্য কি তারা কি করতে পারছে, তারা ঠিকই সেল করছে, টাকা নিছে, কিন্তু ওই পরবর্তীতে যাদের টাকা নেওয়া হয়েছে তারা কি ওই টাকা দেওয়ার মতো ক্ষমতায় অবস্থায় আছে কিনা সেটা কিন্তু জাজ করা হয়নি। যেমন মনে করেন ই ভ্যালি বলেন, যাই বলেন, যে সব কোম্পানি অলরেডি মানে ব্যাংক্রাফট মনে করতে পারেন এটাকে। ব্যাংক্রাফট মানে হলো দেউলিয়া। দেউলিয়া কখন হয়? দেউলিয়া তখনই হয় সম্পত্তির তুলনায় যখন দায় বেশি হয়ে যায়, তখন এটাকে কি বলা হয়? ব্যাংক্রাপসি বা দেউলিয়া। এটা সব দেউলিয়া হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ তাদের যে পরিমাণ সম্পত্তি আছে তার চেয়ে বহুগুণ বেশি দায় আছে। তো এইগুলা কারা ইনফরমেশনটা দিবে? কারা এগুলা দিবে? কিন্তু অ্যাকাউন্টেন্টদের দেওয়ার কাজ। কারণ এখন আপনি ওই বাংলাদেশের এই উইক প্রসেসের জন্যই কিন্তু এদের এই প্রবলেমটা হয়েছে। বাংলাদেশে যদি রেগুলেটরি বডি বা যারা, তারা যদি ওটা ঠিক মতো এটাকে জাজ করে তারপরে একটা অর্গানাইজেশনকে তারপরে রেটিং করা হয়তো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। আমি একটা রিয়েল এক্সাম্পল দিলাম জাস্ট এইটাই। মানে অ্যাকাউন্টেন্টদের কি কাজ? অ্যাকাউন্টেন্টদের কাজ কিন্তু এইসব ইনফরমেশন প্রোভাইড করা, ডিসক্লোজ করা, এবং এটা পরে অডিট করে তারপরে এটা প্রকাশ করা। কিন্তু এটা এখনো এরকম হয়নি। তারপরে হলো বুক কিপিং ডিস্টিংগুইশ ফ্রম অ্যাকাউন্টিং। আচ্ছা, বুক কিপিং নাম শুনেছেন কিনা জানি না। বুক কিপিংটা হলো অ্যাকাউন্টিং থেকে পার্থক্য কি? বুক কিপিংটা জাস্ট একটা রেকর্ডিং প্রসেস, আর অ্যাকাউন্টিং হলো শুধু রেকর্ডিং প্রসেস না, এটা একটা ইনফরমেশন সিস্টেম। আগে অ্যাকাউন্টিং থেকে বলা হতো বুক কিপিং, মানে আগে ওই বুক, আগে হলো ম্যানুয়াল সিস্টেম ছিল, তো ওই ম্যানুয়াল সিস্টেমে শুধু রেকর্ড করা হতো, জার্নাল লেজার এগুলো রেকর্ড করেই মানে করা হতো। বাট এখন all of you know that এখন হলো আপনার সব হলো মডার্নাইজ টাইম, মডার্ন টাইম, এবং এটা হলো আপনার ডিজিটাল টাইম। এটা হলো সবকিছু ইনফরমেশন প্রোভাইড করলেই মানে ইনফরমেশন গুলো রেকর্ড করলেই হবে না, ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে পুরো ইন্টারেস্টেড ইউজারের কাছে, এবং এটা অ্যানালাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে। বুঝা গেছে? এখন এই জন্য অ্যাকাউন্টিং কে বলা হয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, যেটা আগে বলা হতো বুক কিপিং। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে অ্যাকাউন্টিং ডেফিনিশনের সময় ফাইনান্সিয়াল পজিশন চেঞ্জ, তাই না? হ্যালো, আপনার কি মনে আছে আপনাদের সবার? জি স্যার। হ্যাঁ, ফাইনান্সিয়াল পজিশন চেঞ্জটা কিভাবে হতো? আমি বলছিলাম যে একটা ইকুয়েশনের ইফেক্টের মাধ্যমে। এই যে এটা হলো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং এর একটা ইকুয়েশন, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, সেটাকে বলা হয় অ্যাসেট সবসময় লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি যোগফলের সমান হবে। কি হবে? অ্যাসেট সম্পত্তি, একটা বিজনেসের বা একটা অর্গানাইজেশনের, কোম্পানির সম্পত্তি সবসময় তার দায় এবং মূলধন, এই দুইটা যোগ, দায় এবং মূলধন যোগ করে যা পাবেন তার সেটাই হলো একটা বিজনেসের সম্পত্তি। ঠিক আছে? এখন বলেন অ্যাসেট কি?
অ্যাসেটটা হলো একটা কোম্পানির রিসোর্স ওন বাই এ বিজনেস, মানে একটা বিজনেসের বা একটা অর্গানাইজেশনের যে রিসোর্স গুলা আছে বা যেটা দ্বারা আপনার প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট পাবেন, যেটাকে আপনি সম্ভাব্য ভবিষ্যতে সম্ভাব্য কি পাবেন, সুবিধা আদায় করতে পারবেন। যে জিনিস দ্বারা আমাদের সুবিধা আদায় করতে পারবে না একটা অর্গানাইজেশন, সেই জিনিস সম্পত্তি হিসাবে ট্রিট হবে না। সম্পত্তি হওয়ার জন্য কি হইতে হবে, এটাকে ফিউচারে এটা দ্বারা আমরা কি যাতে কি পাই, প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট পাই, মানে সম্ভাব্য সুবিধা পাই। মনে করেন আপনার কাছে একটা সম্পত্তি আছে যেটা দিয়ে আপনি ওই কোম্পানি কোনো কাজই লাগবে না, ওটা কি আমরা সম্পত্তি হিসেবে ধরবো? হ্যালো, না স্যার। ধরবো না। আর সেটাই সম্পত্তি হিসেবে ধরবো যেটা আমাদের ওই কোম্পানির ভবিষ্যতে আপনার ওটা ইউজ করে বেনিফিট বা সুবিধা আদায় করতে পারবে। যেমন মনে করেন মেশিনারিজ, যেমন মনে করেন ফার্নিচার, যেমন মনে করেন বিল্ডিংস, যেমন মনে করেন ল্যান্ড, এগুলো প্রত্যেকটারই কিন্তু কি আছে, ইউটিলিটিস আছে। দ্যাট মিনস এটা দ্বারা আমরা ভবিষ্যতে কি করতে পারবো, এটা দ্বারা আমাদের ভবিষ্যতে সুবিধা পাবো। যেমন বিল্ডিং আমার অর্গানাইজেশনটা রান করতেছি, তাই এই বিল্ডিং দ্বারা আমি কি বেনিফিট পাচ্ছি না, তাই এটা আমার সম্পত্তি। তারপর আমার ফার্নিচার, একটা সাপ্লাইজ, এগুলো সবই কিন্তু আমার মেশিনারিজ, সব দ্বারাই কিন্তু আমাদের, যেমন একটা মেশিনারিজ, যে মেশিনারি নষ্ট কোনো কাজেই দেয় না, মানে ওটা আমাদের এক্সপায়ার হয়ে গেছে, এটা আমাদের সম্পত্তি হবে না। সম্পত্তি শুধু সেটাই হবে যেটা দ্বারা আমাদের ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে ভবিষ্যতে, সেটাই আমাদের সম্পত্তি। বোঝা গেছে? আর হলো লায়াবিলিটিসটা কি, লায়াবিলিটিসটা হলো ক্লেম অন অ্যাসেট। এটা হলো দায় না স্যার? দায়, রাইট, দায়। দায়টা কি, এই সম্পত্তির এগেনস্টে যদি কারো তৃতীয় পক্ষের কোনো দাবি থাকে, তৃতীয় পক্ষ কারা, যেমন করেন মালিক ছাড়া অন্য কেউ যদি বলে যে এইখান থেকে আমি টাকা পাবো, তাহলে এইটাকে বলবো আমরা লায়াবিলিটিস। বোঝা গেছে? যদি মনে করেন বা দায়, মনে করেন আপনি ঋণ নিয়ে ব্যবসা শুরু করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু তাহলে করছেন। স্যার, বলেন। স্যার একটু কোশ্চেন করবো হ্যাঁ, স্যার। বলেন। দায়টা কিভাবে স্যার হইতেছে কি অ্যাসেটের ভিতর পড়ে? সেটা তো আমি স্যার ঋণ নিয়ে করতেছি, তাহলে না না, কোন- দায় তো অ্যাসেটের ভিতরে পড়তেছে না। অ্যাসেট তো ইকুয়ালস টু দায় প্লাস ওনার সিকিউরিটি, দুইটা যোগ ফলে হলো সম্পত্তি। বুঝা গেছে? দায় হলো আলাদা। আমরা যখন দায় হলো অন্য টাকা নিয়ে, ওই টাকাটা আমাকে দিয়ে দিতে হবে, আমার সাথে অ্যাসেট চলে আসছে অলরেডি। মনে করেন আমি ব্যাংক থেকে 10,000 টাকা নিয়ে আসছেন, ক্যাশ আসছে না আমার কাছে। হ্যালো, ক্যাশ আসছে তো, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে Yes, sir. ক্যাশটা তো আমাদের সম্পত্তি। আর ওই 10,000 টাকা একটা সময় পরে আমাকে এটা কি করে দিতে হবে, পেমেন্ট করে দিতে হবে। সেজন্য এটা আমাদের দায়। বুঝা গেছে? এই জন্য এটা সম্পত্তির ভিতরে পড়ে যায় এবং এটা এট দ্য সেম টাইম লায়াবিলিটিস। আবার একই প্রবলেম, 1 মিনিট সময় আছে, আমাদের ক্লাসটা আজকে শেষ করে ফেলবো আমি একটু পরেই। সো আজকে এই পর্যন্তই, বিকজ আমাদের আমরা আইডি কি চ্যাট বক্সে দিয়ে দিব? সরি, হ্যাঁ সরি, অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিব নাকি স্যার? সব হ্যাঁ, সব আপনারা স্যারের বেলায় আমরা চ্যাট বক্স। জিনিস চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা আমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিতে পারেন। হ্যালো, জি স্যার। অনেকে তো স্যার এই ইয়াতে স্যার, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। অনেকে আর কি স্যার চ্যাট বক্সে আর কি অলরেডি দিয়ে প্রোভাইড আচ্ছা, আর ওনার সিকিউরিটি, যেটা ওনার সিকিউরিটি হলো আপনার হলো মালিকের মূলধন বা মালিকানা, যেটাকে বলা হয়, মালিক যে টাকাটা ইনভেস্ট করে বিজনেসে, সেটাকে বলা হয় ওনার সিকিউরিটি। তো আজকে আমরা নেক্সট ক্লাসে আবার ইলাবোরেটলি এটা আলোচনা করব, আপনার ইকুয়েশনটা। তারপরে আমরা নেক্সট, কারণ যেহেতু আপনাদের নন বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো একটু বুঝতে একটু সময় লাগবে, তো আমরা একটু ধীরে ধীরে আগাবো। ওকে, থ্যাংক ইউ। জি, স্যার।